বলছিলাম আর মাত্র কয়েক ঘন্টা এরপরেই দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের সম্ভাব্য আকার ইতোমধ্যেই জেনেছেন 9,38,000 কোটি টাকা। সেটার চাইতে বড় বিষয় হলো এখানে ঘাটতি রয়েছে 2,51,000 কোটি টাকা। বড় বাজেটে বড় ঘাটতি কি চ্যালেঞ্জ হাজির করছে আমরা একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং আমরা চেষ্টা করব এই আলাপে ফাঁকে যুক্ত করে নিতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ী যে সংগঠন বিকেএমইএ, সেই বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, একটা বিষয় একটু জেনে নিতে চাই, বিভিন্ন গণমাধ্যমে আপনি কথাও বলেছেন, আমরা সেই কথাগুলো শুনছিলামও। এই পর্যায়ে আপনার কাছে একটু জেনে নিতে চাই, প্রথমত বলা হচ্ছে দেশ একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় ছিল এবং সেই থাকা অবস্থায় বৈশ্বিক নানা সংকট হাজির হচ্ছে, যেহেতু একটা বড় যুদ্ধ চলছে, একাধিক যুদ্ধ চলছে, এবং সেই টানাপোড়েনের মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের দেশে একটা ঐতিহাসিক বাজেট হতে যাচ্ছে, বিশাল অঙ্কের বাজেট, রেকর্ড অঙ্কের মধ্যে রেকর্ড অঙ্কের ঘাটতিও রয়েছে। শুরুতে চ্যালেঞ্জগুলো জেনে নেব আপনার দিক থেকে, এই বাজেটে কি কি চ্যালেঞ্জ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে? সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়াবে সেটা হলো যে সরকার এই মুহূর্তে যে ধরনের সামষ্টিক অর্থনৈতিক ভিত্তির দুর্বলতা, সেরকম একটা পরিস্থিতিতে জনগণের জন্য প্রত্যাশা মাফিক বিনিয়োগ কর্মসংস্থানের পরিবেশ নিশ্চিত করতে পারবেন কিনা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময়কালেও ব্যবসায়ীদের বিনিয়োগ একটা স্থবির পরিস্থিতিতে ছিল এবং কর্মসংস্থান ওই সময় কমেছে, বেকারত্ব বেড়েছে, এমনকি দারিদ্র্য বেড়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো থেকে উত্তরণটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কেননা একটি নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রথম প্রত্যাশা থাকে তার কাজের সুযোগটি যাতে বৃদ্ধি পায় বা সুযোগটি যাতে তৈরি হয়। তো সেটি একটি প্রথম জায়গা। যেটি দ্বিতীয় যে জায়গাটি সেটি হলো যে ভঙ্গুর যে অর্থনীতির কথা বলছেন, এটি হয়তো নতুন সরকার আর বেশি দিন বলার সুযোগ পাবেন না। তার কারণ হলো পুরনো সরকারের দুর্বলতা রয়েছে, কিন্তু মানুষ পুরনো কথা শুনতে চাইবে না। সুতরাং এই সরকার এই ভঙ্গুর অর্থনীতি সংস্কার বা পুনরুদ্ধারের জন্য কি ধরনের উদ্যোগ নিচ্ছে সেটি এখানে দেখবার বিষয়। তা ভঙ্গুর অর্থনীতির দুর্বল জায়গাগুলো সেটি হলো উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার এবং একই সাথে দুর্বল রাজস্ব কাঠামো। এই জায়গাগুলোতে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। তো উচ্চ মূল্যস্ফীতির জায়গা থেকে সহসা বেরিয়ে আসার সুযোগ কম, কারণ আমার কাছে মনে হয়েছে যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতিতে সেটা সহসা উন্নতি না হলে তেলের বাজারটি স্থিতিশীল হবে এবং সেটা মূল্যস্ফীতির উপরে তার একটা প্রতিক্রিয়া এটা থেকে যাবে। ঠিক একইভাবে দেশে ব্যাংক ব্যবস্থার যে দুর্বলতা, সেটির কারণে উচ্চ সুদের হার এবং ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ না পাওয়া এবং সরকারের ব্যাংক নির্ভরতা, এটিও একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু বিনিয়োগ বেশি হচ্ছে না, সেখানে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করার একটা চ্যালেঞ্জ রয়েছে, সেটি এখানে একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা কিভাবে পুনরুদ্ধার করবেন সরকার। তৃতীয় হলো বড় একটি বাজেট নেওয়া হয়েছে ভালো, কিন্তু এটির জন্য যে রাজস্ব দরকার, সেটির জন্য যে লক্ষ্য, এটাকে অবাস্তব বলার কোনো কারণ নেই, কেননা আমাদের হিসেবে পরিমাণ রাজস্বের পটেনশিয়ালিটি অর্থনীতির আছে। জিনিসটি হচ্ছে সরকার এই রাজস্ব উদ্ধার করতে পারবেন কিনা, এবং তার জন্য যথেষ্ট মাত্রায় দৃঢ় চিত্ত হবার দরকার আছে, কেননা এই যে পটেনশিয়ালিটি রয়েছে সেটা মূলত কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে বিপুল সংখ্যক কর দেওয়ার মতো লোক থাকে যাওয়া, তাদেরকে কিভাবে এটার ভিতরে নিয়ে আসবেন, সেটি করবার মতো এনবিআর সেটার জন্য প্রস্তুত কিনা, সেটি এখানে একটা গুরুত্বপূর্ণ দেখবার বিষয় রয়েছে। এবং সর্বশেষ যদি এই পর্যায়ে বলি, সেটি হলো যে বৈশ্বিক যে পরিস্থিতি, তাতে আমাদের রপ্তানি বাজারটি খুব একটা চাঙ্গা হচ্ছে না। সুতরাং সেই জায়গাতে যে এক ধরনের দুর্বলতা রয়েছে, তার একটা প্রভাব আমরা দেশীয় বিনিয়োগ কর্মসংস্থানে দেখতে পাচ্ছি। সেরকম একটা পরিস্থিতিতে কিভাবে ব্যবসার পরিবেশকে বা বিনিয়োগের পরিবেশটাকে আবার চাঙ্গা করা যায়, সেটি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকার যদি অতিমাত্রায় ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে বেসরকারি খাত ব্যাংক থেকে যদি ঋণ না পান, তাহলে কিন্তু বিনিয়োগের সুযোগটি যথেষ্ট সৃষ্টি হবে না। তো সেরকম একটি জায়গায় দেখবার বিষয় রয়েছে যে সরকার দেশীয় উৎসের বাইরে গিয়ে বিদেশি উৎস থেকে ফান্ড ফ্লো ব্যাংক ব্যবস্থার ভিতরে চালাতে পারেন কিনা, যেটা কিনা ব্যাংকে ঋণ প্রবাহ কিছুটা হলেও বাড়াতে সহায়তা করবে। এই বিষয়গুলো আমার কাছে শুরুতে মনে হয় গুরুত্বপূর্ণ। খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। এরপরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করব পরিচালন ব্যয় নিয়ে আপনার আলাদা অবজারভেশন, কারণ 9,38,000 কোটি টাকা বাজেটের মধ্যে যদি 6,38,000 কোটি টাকা কেবল পরিচালন ব্যয় যায়, মানে
থেকে 67% যদি শুধু পরিচালন ব্যয় যায়, সেটার আসলে আউটকামটা কি, মানে এই জায়গাটা আসলে কি করণীয়, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। তার আগে মোহাম্মদ হাতেম, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। এবং বলা হয় ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ কিছু দায়িত্ব থাকে, বাড়তি প্রত্যাশাও তাদের দিক থেকে থাকে, কারণ একটি দেশে জিডিপি থেকে শুরু করে কর্মসংস্থান, সাধারণ মানুষের জীবনযাত্রার যে মান, সেই মানটাকে সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে সরকারের সাথে ব্যবসায়ীদের একটা ভালো সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক থাকাটা জরুরি। সেই জায়গা থেকে ব্যবসা বান্ধব পরিবেশটাও থাকা জরুরি। এই মুহূর্তে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, এক, বিনিয়োগ কমে আসছে, দুই, কর্মসংস্থান কমে আসছে। এই বাজেটে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বাজেটে যে পরিকল্পনা আপাতত শুনতে পাচ্ছেন, এই দুটো সংকট কি কমবে বলে মনে হয় আপনার? আমরা আশা করছিলাম যে এইবারের বাজেটটা হবে অর্থনীতিকে মানে ঘুরে দাঁড়ানোর একটা বাজেট। জি। এখন 9,30,000 কোটি টাকা যে বাজেট হতে যাচ্ছে, আর যেখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা আসছে, এইটা নিয়ে আমরা কিন্তু একটু দেখে আতঙ্কিত এই কারণে যে ট্যাক্স নেটের আওতা বাড়াবার কিছু উদ্যোগ এবার ইয়েতে বাজেটে আছে, কিন্তু থাকলেও এটা যে পরিমাণ আছে তাতে আপনি দেখেন এই চলতি অর্থ বছরের যে বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও কিন্তু এখানেও কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে এখনো পিছিয়ে আছে লক্ষ্যমাত্রা হচ্ছে। তো সেখানে নতুন করে আরো প্রায় 1.5 লক্ষ কোটি টাকারও প্রায় 2 লক্ষ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, অল টুগেদার যে গ্যাপটা গিয়ে দাঁড়াবে 2.5 থেকে 3 লক্ষ টাকা। এই 2.5 থেকে 3 লক্ষ টাকার যে ঘাটতি, এইটা এই ট্যাক্স নেটের আওতায় কিছু যেটা বাড়ছে তাতে সংগৃহীত হওয়ার সম্ভাবনা খুব কম। ফলে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু এখানে থেকে যাবে আমরা আশঙ্কা করছি। আর ওই জায়গাটাতে আমাদের শঙ্কা, যেটা দেখা যায় যে এই ধরনের ঘাটতি থাকলে তখন এক্সিস্টিং আমরা যারা যে কিছু লোক ট্যাক্স নেটের আওতায় আছি তাদের উপরই চাপটা বেড়ে যায় এবং অন্যায়ভাবে নানা মানে প্রেসার দিয়ে আমাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তো সেই জায়গাটাতে আমাদের আসলে শঙ্কার কারণ। তবে এই বাজেটে কিছু ভালো ভালো দিকও আছে, যেটা নিয়ে বিস্তারিত হয়তো আমি কথা বলতে পারবো আর আগামীকাল পুরোটা দেখার পরে। একদম একদম, আমি নিশ্চয় আবার আপনার কাছে ফিরবো। খন্দকার মোলাম মজিব, একটা বিষয় একটু বলবেন, মানে প্রথমত একটা গতিশীল অর্থনীতি কাঠামোর জন্য পরিচালন ব্যয়টা জরুরি, সঠিক পরিচালনার পরিকল্পনাটাও জরুরি, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে পরিচালন ব্যয়টা একটু বেশি হয়ে যাচ্ছে এবং আলাদা করে পরিকল্পনা দরকার ছিল যে কোন কোন খাতে কোন কোন সংস্থার আদৌ প্রয়োজন আছে কিনা বা খোলা আছে সেখানে কোনো কাজ হচ্ছে না, সেগুলো মাথায় রেখে পরিচালন ব্যয়টা নিয়ে নতুন করে ভাবা যেতে পারে কিনা, বা আপনার কোনো মতামত যদি থাকে? সাম্প্রতিককালে যে জিনিসটি অনেক বেশি আলোচিত হচ্ছে এবং সিপিডির নামও অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, সেটা হলো পরিচালনা ব্যয়ের সবচেয়ে উল্লেখযোগ্য যে অংশ, সেটা হলো সরকারি কর্মকর্তাদের বেতন ভাতাদি, এবং সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের কিছুটা অবস্থান রয়েছে। এবং সেই জায়গাতে আমাদের কাছে মনে হয়েছে যে বেতন ভাতাদি বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের বা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের মূল্যায়নেরও প্রয়োজন রয়েছে, বিশেষ করে তাদের উৎপাদনশীলতা, দক্ষতা, প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কিনা সব জায়গায় সেটি দেখবারও দরকার রয়েছে। বিশেষ করে উত্তরোত্তর সমগ্র বিশ্বে যেখানে ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে, সেখানে এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলোতেও আমার ধারণা ব্যাপকভাবে ডিজিটালাইজেশনের সুযোগ রয়েছে। কিন্তু আমাদের একটা বড় রকমের অবজারভেশন হচ্ছে প্রশাসন অনেক ক্ষেত্রেই ডিজিটাল বিমুখ এবং অনেক ক্ষেত্রেই তারা ডিজিটালাইজেশনে যেতে চান না, এবং সেই জায়গাটি অনেক ক্ষেত্রেই প্রশাসনে আরো বেশি লোক নিয়োগ এবং তাদের জন্য আরো কর্ম নিয়োজনের একটা সুযোগ করে দিচ্ছে, যেটা অনেকভাবে এই পরিচালন ব্যয় অর্থাৎ সরকারি কর্মকর্তাদের ব্যয়টি কমানোর সুযোগ রয়েছে। সুতরাং আমাদের কাছে যেটা মনে হয় যে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি যেমন যৌক্তিক, ঠিক একইভাবে সরকারি কর্মকর্তাদের সংখ্যার যৌক্তিকীকরণটিও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর আদতে সেই অর্থে বড় কোনো কাজ নেই। সরকারের অনেকগুলো কর্পোরেশন রয়েছে, যার অনেকগুলো নিয়ে আমার নিজেরও গবেষণা রয়েছে, এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ভিতরে এমন অনেক ধরনের ইউনিট রয়েছে যেগুলো কার্যত আসলে সেরকম
সেরকম বড় কোনো তাদের ভূমিকা নেই। এই জায়গাটা যদি আপনি একটু বলতেন, মানে সিপিডি তো নিজস্ব কিছু গবেষণা থাকে এবং আমরা প্রত্যেকবারে দেখি বাজেট হওয়ার পর সিপিডির দিক থেকে সেই জায়গা থেকে কিছু মতামত দেওয়া হয়, সেই বাজেটের নানা দিক তুলে ধরা হয়। বাজেটের আগে পরিচালন ব্যয় নিয়ে আপনাদের কোনো গবেষণা সরকারের কাছে তুলে ধরেছিলেন, যাতে করে সরকার আসলে পরিচালন ব্যয় নির্ধারণ করতে গিয়ে একটু ভাবতে পারতো? আমাদের দিক থেকে যেটি ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে যে জিনিসগুলো এসছে সেটা হলো যে প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে আমাদের নিজেদের কাজ আছে। আমি যেহেতু জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে কাজ করি, ফলে জ্বালানি বিদ্যুৎ খাতের প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়ে আমরা সম্প্রতি একটি কাজ শেষ করেছি, যেটা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে খুব দ্রুত পাবলিশ হবে। সেখানে আমরা কিন্তু বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি যে সরকারের যেমন নতুন সরকার যেমন চাচ্ছেন যে এক ধরনের জ্বালানি রূপান্তর চাচ্ছেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে চাচ্ছেন। আমি যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জ্বালানি মন্ত্রণালয় বা বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বিবেচনা করি, যেমন বিপিডিবি, বিইআরসি, বিআরইবি, স্ট্রেডা, পাওয়ার গ্রিড কোম্পানি, এগুলোর সাথে তুলনা করি, এর প্রত্যেকটির ভিতরে বড় রকমের সংস্কার করা দরকার আছে। সেটা তাদের কাঠামোগত, তাদের যোগ্যতার জায়গায় এবং এদের প্রশিক্ষণের জায়গায় এবং লোকবল নিয়োজনের জায়গায়। আপনি পেতে পারেন। হ্যাঁ, খুব চমৎকার করে আপনি আনলেন। এরপরে যখন আপনার কাছে আসবো তখন আসলে একটু রাজনীতিবিদদের কথা একটু জানার চেষ্টা করব। মোহাম্মদ হাতেম, একটা বিষয় একটু বলবেন, মানে এই অভিযোগটা শুধুমাত্র ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম করেছেন তা না, এর আগেও আমরা বিভিন্ন অর্থনীতি বিশ্লেষক যারা আছেন, এমনকি আপনাদের মতো ব্যবসায়ী নেতা যারা আছেন, তাদের কাছ থেকে আমরা বলতে শুনি যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু এই যে ইনকাম ট্যাক্স বা আয়কর আদান প্রদানের ব্যাপারটা আমরা পুরোপুরি অটোমেশনে যেতে পারিনি। ফলাফল দেখা যায় যে বিভিন্ন রকমের দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদ যারা আছেন কিংবা যারা আছেন যারা আসলে দুর্নীতি করতে চান, রাজস্ব ফাঁকি দিতে চান, তারা আসলে এই কাজগুলো করে থাকেন এবং ছাগল কাণ্ডের মতো বিভিন্ন কাণ্ডর কথাগুলো আমরা শুনে থাকি। আপনার মনে হয় কিনা একটা বড় ধরনের দুর্বলতার জায়গা ভাবা উচিত ছিল? দেখেন, এই যে এনবিআর এর যেটা স্বচ্ছতা নির্ধারণের জন্যই মূলত সংস্কারের যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেটা হতে দেওয়া হয়নি বা আদৌ হবে কিনা আমরা এটা নিয়ে সন্দেহ। এবং এই জায়গাটাতেই আমরা বারবার বলে আসছি, যারা পলিসি মেক করবে তারাই যদি কালেক্টর হয়, সেই পলিসির মধ্যে সবসময় গলত থাকে। অর্থাৎ পলিসিটা তখন এমন ভাবেই করা হয় যাতে ওই কিছু ওখানে অস্পষ্টতা থাকে, আর ওই অস্পষ্টতাগুলিকে যে যার মতো করে ব্যাখ্যা দিয়ে ব্যবসায়ীদেরকে নানাভাবে হেনস্থা করা যায়, সেই ব্যবস্থাটাই সেখানে রাখা হয় সাধারণত। তো সেই জায়গাটাকে যাতে না হয়, এই কারণে আমরা বারবার বলে আসছি, যারা পলিসি মেক করবে তারা সম্পূর্ণ সেপারেট থাকবে, আর যারা কালেক্টর থাকবে তারা পলিসি মেকিং এর মধ্যে থাকবে না। এবং অটোমেশনের কথা যেটা বলা হচ্ছে, ডিজিটালাইজেশনের কথা যেটা বলা হচ্ছে, এইটা আমরা মনে করি এনবিআর এর ওই সমস্ত কর্মকর্তাদের বিরোধিতা বা অসহযোগিতার কারণেই মূলত এই অটোমেশনটা বিলম্বিত হচ্ছে বা এটা যথাযথভাবে হচ্ছে না। কারণ অটোমেশন হয়ে গেলে যদি তাদের ঘরে যাওয়ার ব্যবস্থাটা না থাকে, তাদের মুখোমুখি হওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে তাদের কাছে সেটা ভালো লাগবে না নিশ্চয়ই। মানে সাধারণত যেটা দেখা যায়, কিছু ব্যতিক্রম আছে, কিছু ভালো মানুষও আছে সেখানে, যারা প্রকৃত অর্থে ওই অটোমেশন গুলি করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন, উদ্যোগী হচ্ছেন এবং ব্যবসা বাণিজ্য বা ব্যবসায়ীদেরকে ব্যবসা বান্ধব একটা পলিসি মেক করার চেষ্টা করছেন, এরকম কিছু লোক আছেন। কিন্তু অধিকাংশ লোকই কিন্তু চান না ওখানে যে এটা অটোমেশনে হোক, ডিজিটালাইজেশনে হোক, কারণ সেটা হলে পরে তাদের গুরুত্বটা কমে যাবে বলে তারা মনে করেন। এখন একটা সমাধান তো জরুরি, মানে তারা যদি না চান আমরা আসলে কি করতে পারি? মানে সেক্ষেত্রে তারা যদি না চান তাহলে এটা অবশ্যই সরকারকে এই জায়গাতে উদ্যোগী হয়ে করতে হবে। যদি না করে তাহলে যেই অব্যবস্থাপনা দীর্ঘদিন চলে আসছে, আর আপনি যেই ছাগল কাণ্ডের কথা বললেন, রিসেন্টলি গত কয়েকদিনে আরো কিছু এরকম আমরা দেখলাম, কয়েকজন রিটায়ার্ড মেম্বারের মানে বাড়ি ঘর, কোটি কোটি টাকার সম্পদ ইত্যাদি নানা কিছু। আপনি ভেরি সিম্পল, আপনি কর বিভাগে বা এই করের যে সাধারণ একেবারে নিচের লেভেলে ইন্সপেক্টর, আপনি দেখেন তো ঢাকা শহরে গিয়ে খুঁজলে ওই ইন্সপেক্টর লেভেলের লোকগুলিরও ঢাকা শহরে বাড়ি আছে। আমরা যারা
ব্যবসা দীর্ঘদিন ব্যবসা করার পরেও হয়তো ঢাকা শহরে অনেকেই বাড়ি করতে পারিনি আমরা। একদম খুব স্পষ্ট করে বললেন। আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার এই দীর্ঘ মানে গবেষণার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে একটা সাজেশন নিয়ে আলাপটা শেষ করব। একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আমরা যেটা বুঝতে পাচ্ছি, এই বাজেটে সফল বাস্তবায়ন হতে গেলে আমাদের এনবিআর এর মুখের দিকে তাকিয়ে থাকতে হবে বিদেশি ঋণের দিকে। এখন এনবিআর কে তো শক্তিশালী করতে হবে, সেখানে যদি রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, কালো টাকা ইস্যুটা তো এখন আলাপ হচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ আসলে রেমিটেন্স আসা উচিত, সেই জায়গা থেকেও এক ধরনের বাধা তৈরি হচ্ছে নানা কারণে। ইসলামী ব্যাংক ইস্যুতেও রেমিটেন্স প্রবাহে বাধা তৈরি হতে পারে, এরকম কথা অনেকে বলছেন। আমরা আসলে এনবিআর কে শক্তিশালী করতে চাই এবং কি করা যায় সেই ক্ষেত্রে? আমার মনে হয় যে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, এটা এত বেশি শক্তিশালী, সেই জায়গায় হঠাৎ করে খুব বড় রকমের পরিবর্তন আনাটি কষ্টকর, এবং সেটা রাজনৈতিক সরকারগুলো যতই চাক, সেই যে আলটিমেটলি যেহেতু প্রশাসন সেই জায়গাগুলোতে কার্যক্রম চালায়, সুতরাং সেই এই পরিবর্তনটি আসলে এক ধীরে ধীরে এবং তাদের সঙ্গে নিয়েই আসলে করবার প্রয়োজন রয়েছে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা সহযোগী যেটি হতে পারে যে প্রক্রিয়াগত জায়গায় কিভাবে দ্রুত এক ধরনের ডিজিটালাইজেশন বা ইন্টিগ্রেশন না আনা যায়। আমার কাছে যেমন মনে হয় যে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন সিস্টেম যেটি রয়েছে, এটাকে যত দ্রুত ইন্টিগ্রেটেড করা যায় এবং এটা যত দ্রুত ইন্টিগ্রেটেড করা যাবে, তত আসলে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের লেনদেন হোক, সেটা এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে সদিচ্ছার অভাব দেখেন আপনি? করা সম্ভব। ইন্টিগ্রেটেড করার ক্ষেত্রে সদিচ্ছার অভাব দেখেন? ইন্টিগ্রেটেড করার ক্ষেত্রে আমার ধারণা কোনো পক্ষের সেরকম কোনো চ্যালেঞ্জ নেই। যেটা হচ্ছে যে এক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো ধাপে ধাপে শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এনবিআর এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একটা যোগাযোগ শুরু হয়েছে, একই সাথে আইসিএবির সাথে এনবিআর এর আরেকটি যোগাযোগ শুরু হয়েছে। একইভাবে এনবিআর এখন সমস্ত ধরনের ট্যাক্স পেমেন্ট গুলোকে অনলাইন করছে। সুতরাং এই জিনিসগুলো ধাপে ধাপে হচ্ছে। আমার সত্যি খারাপ লাগছে আপনাকে থামাতে, যেহেতু সময়টা একেবারেই শেষ এবং কালকে যেহেতু বাজেটটা হবে এবং সারাদিন ভর আপনাদের সঙ্গে হয়তো কথা বলার সুযোগ হবে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে। এবং দর্শক, আমার সঙ্গে দুজন অতিথি ছিলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং একই সঙ্গে ছিলেন বিকেবির প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।